বিখ্যাত লেখক ফ্রান্সিস বেকন বলেছেন, সৃষ্টিকর্তা সৃষ্টির কাজ শুরু করেছেন একটি বাগান তৈরির মাধ্যমে, আর বাগানই হলো গোটা মানব জাতির জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানিয়ে শুরু করছি ঝিনেদা টিভির বিশেষ আয়োজন ছাদ কৃষি অনুষ্ঠানে, এবং আপনাদের সঙ্গে আছি আমি রাসেল হোসাইন। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের যে সকল শহর, নগর, জেলা, উপজেলার বাড়িঘর আছে, সেসব বাড়িঘরের ছাদগুলো খালি ফেলে না রেখে বাগান করা, কৃষি করা, সবুজের সঙ্গে থাকা যারা ইতিমধ্যে করেছেন, আমরা তাদেরকে তুলে ধরি। আর তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পাগলাকানায়, এবং এখানে মোহাম্মদ মিজানুর রহমান, তিনি তার 4 তলার বাড়িতে ছাদে বাগান করে আলোড়ন সৃষ্টি করেছেন। আমরা তার বাগানেই এসেছি এবং তার এই আয়োজন এবং তার এই কৃষি, এই সবগুলোই আমরা কিন্তু ঘুরে দেখব। দর্শক, তাহলে চলুন আমরা তার আয়োজনটি দর্শক, আমার পাশে যে মানুষটি দেখছেন, ইনি একজন সবুজ প্রেমী, কৃষিপ্রেমী, প্রকৃতিপ্রেমী একজন মানুষ, মোহাম্মদ মিজানুর রহমান, যিনি ইতিমধ্যেই তার 4 তলা বাড়িতে বাগান করে আলোড়ন সৃষ্টি করেছেন। আমরা তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। ঝিনেদা টিভির পক্ষ থেকে আমার এই ছাদ বাগানে যে সমস্ত কর্মকর্তাবৃন্দ এবং যে সমস্ত দর্শক ও শ্রোতাবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুনেছি, কিন্তু শোনার পরে আমাদের ততটা বিশ্বাস হয়নি যতটা আমরা আপনার বাগানে এসে দেখতে পেলাম। আসলে একদম একটি সবুজের সমারোহ। আমরা আপনার বাগানে এসে অনেক রকমের ফল, সবজি এবং ফুলের গাছ আমরা দেখতে পেয়েছি। আসলে এই বাগান করার শখটা আপনার কিভাবে মনে জাগলো? এই বাগান করার শখ, আমরা যেহেতু একজন মানুষ এবং প্রকৃতির সাথে আমরা সবসময় মিশে থাকি, এই প্রকৃতিকে ভালোবাসা একজন মানুষের অত্যন্ত কর্তব্য। তো সেই থেকে উদ্বুদ্ধ হয়ে আমি ছোটোবেলার থেকেই এই গাছের প্রতি, ফুলের প্রতি এই অনুরাগ ছিল। এর পরবর্তীতে আমি চাকরি করতাম। 37 বছর চাকরি করার ভিতরেও আমি আমার গ্রামের বাড়িতে ফুলের বাগান করেছি। আর এখন শহরে আসার পরে সুযোগ পাওয়ার, চাকরি রিটায়ার করার পরের থেকে আমি এই আমার শুধু ফুল বাগান না, এর সাথে আমার 3টে মিশ্রণ আছে। একটা সবজি, ঝাল, রসুন, ধনিয়ার পাতা, টমেটো, ঢেঁড়স, এই ধরনের সবজি পর্যায়ক্রমে সিজনাল এগুলো তৈরি করি। আর ফল, লেবু 3, ড্রাগন এবং হলো কমলা, এই ধরনের ফল আছে। এবং আগামীতে আরও আমার অভিপ্রায় আছে যে অন্যান্য ছাদে কোন গাছগুলো তৈরি করা সহজ হবে এবং আমার পক্ষে যেগুলো সম্ভব সেগুলো করার চেষ্টা সামনে এখনও রয়েছে। আমি চেষ্টা করব। এই দর্শক, আমরা কিন্তু তার বাগান ঘুরে দেখব এবং প্রত্যেকটি গাছের সঙ্গে আমরা পরিচিত হব। তার আগে আমি বলতে চাই, অনেকগুলো গাছ রয়েছে বা একদম একটা বাগান তৈরি করে ফেলেছেন। এগুলোর রক্ষণাবেক্ষণ বা পর্যবেক্ষণের সময় পান কখন? হ্যাঁ, আমি অবসর জীবন কাটানোর জন্যেও এই কাজটাকে একটা আমার জীবনের একটা প্রতিদিনের একটা অংশকে আমি বেছে নিয়েছি, যাতে আমি নিজে ব্যস্ত থাকতে পারি। তো চাকরি শেষ হওয়ার পরে এইটা আমি সকাল এবং বিকালে, এর সাথে সাথে আমি আরও অন্যান্য কাজে, সামাজিক কাজেও ব্যস্ত আছি। আমাদের মসজিদের কিছু কমিটির সাথে দায়িত্ব পালন করি। তো এই বেশিরভাগ সময়ই আমি আমার এই
ফুল বাগান এবং আমার এই পরিচর্যা এর পেছনেই ব্যয় করি এবং আমার সময় ব্যস্ততার ভিতর দিয়ে কেটে যায়। কত প্রজাতির ফুলের গাছ আছে এখানে? আমার এখানে 50 থেকে 60 প্রজাতির ফুল আছে, তবে সব সময় সব ফুল তো ফোটে না। বর্ষাকালের জন্য কিছু কিছু ফুল আছে যেগুলো এখন নেই। এখন মৌসুমি ফুল যেগুলো শীতের মৌসুম, এই সময় এই শীতের মৌসুমি যে ফুলগুলো আছে এইগুলোই দৃশ্যত এখন দেখা যাচ্ছে। দর্শক, তাহলে চলুন আমরা মিজানুর রহমানের সঙ্গে আমরা তার বাগানের ফুল গাছের সঙ্গে পরিচিত হয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন এখানে গোলাপ ফুলের চারা কিন্তু আমরা দেখছি। এটা কোন জাতের গোলাপ? এটা হলো গিয়ে হাজারি গোলাপ বলে। হাজারি গোলাপ এই 3টে জাত এবং এর মৌসুম তো প্রায় শেষ হয়ে গেছে। ফুল এর আগে ফুটেছিল বেশি, তো এখন আবার নতুন করে যেগুলো হচ্ছে আর কি, এটা গোলাপের গোলাপের কয় ধরনের জাতের গোলাপ আছে এখানে? আমার এখানে 9 ধরনের গোলাপ আছে। 9 ধরনের। জি জি। আচ্ছা, এই যে আমরা এখানে দেখছি আরো এগুলা কি ফুল বলে এগুলা? এই ফুলটার নাম হলো ডায়ান্থাস। আর এই ডায়ান্থাস ফুলটা এমনই যে আমার বাসায় যারা আছে অবসর সময় তারা সব সময় এটা উপভোগ করে এবং এই ফুলের এই যে বিভিন্ন কালারের ফুল, এ আমাদের সৃষ্টিকর্তার কথা সবসময় মনে পড়িয়ে দেয় যে এক সৃষ্টিকর্তা, এক ফুল, এক জাতের, এক নামের ফুল, কিন্তু কত ধরনের এবং মানুষের মনোরম, মানুষের মনের ভিতরে এটা দেখলেই আল্লাহর কথাই মনে পড়ে এবং বাচ্চাদের সেই গানের কথাও মনে পড়ে যে আকাশ সুন্দর, জমিন সুন্দর, হ্যাঁ মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর। দর্শক, আপনারা দেখেন সত্যি কিন্তু অসাধারণ, খুব সুন্দর কিন্তু ফুল। আচ্ছা, আপনার কাছে যদি জিজ্ঞাসা করি যে এই ফুলগুলা কতদিন পর্যন্ত থাকে ফোটার পরে? হ্যাঁ, ফোটার পরে একটা ফুল এটা প্রতিনিয়তই ফুটেই যায়, কিন্তু একটা ফুল স্টে করে 8 থেকে 10 দিন। তারপরে ওইটা শেষ হয়ে যাওয়ার পরে ওর পাশের থেকেই আবার ফুলের কড়ি বেরোচ্ছে। সবসময়ের জন্য ফুল হয়ে এটা 12 মাসই হয়। আমরা একই জাতের ফুলের মানে অনেকগুলা কালার আমরা দেখতে পাচ্ছি এখানে। গোলাপি কালার, লালের উপরে আবার সাদা বর্ডার দেওয়া, ওইটা হালকা গোলাপি আছে, টকটকে লাল আছে, খয়েরি আছে, তারপরে পিঙ্ক কালার আছে। আসলে কয় জাতের এই ফুল আপনি? আমি ডায়ান্থাস, এটা হলো মিক্সিং কালারই বলে। এই ফুলটার পুরো নামই হলো ডায়ান্থাস, কিন্তু এর কালারটা এইভাবেই, আল্লাহর অপরূপ সৃষ্টি, এইভাবেই কালার, এর কালার হিসেবে কোনো নামকরণ নেই। এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এই চারাগুলো প্রথম আমি নিয়ে আসছিলাম যশোর হাজেরা নার্সারির থেকে, আর এখন আমি এর থেকেই প্লান্টেশন করছি। এই আর কি কি? এইগুলো আমার নিজের প্লান্টেশন। আচ্ছা আচ্ছা, আর কি কি ফুল গাছ আছে এখানে আপনাদের? ওইদিকে আমরা দেখতে পাচ্ছি গাঁদা ফুল গাছ রয়েছে। এই যে এখানে আমরা দেখছি যে গাঁদা ফুল রয়েছে। এটা আছে ডিজার্ট রোজ বলে। দর্শকদেরকে যদি একটু দেখাই তাহলে এখানে তো আচ্ছা আচ্ছা, এই যে একটা ফুলের উপরে তো অনেকগুলা ফুল আমরা দেখতে পাচ্ছি এখানে, 1 2 3 4 5টা। এটা তো সব মিলিয়ে আবার একটা ফুলের মতো লাগছে। এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছে? এগুলো আমি ওই শান্ত নার্সারি খালিশপুর। আচ্ছা আচ্ছা। এর নাম ইউফোরবিয়া বলে, ইন্টারন্যাশনাল নাম আমাদের এখানে কাটা মুকুট। তো এই যে যখন বাড়ি তৈরি করেছিলেন তখনই তো মনে হয় যে সব কিছুই প্ল্যান করেই তৈরি করা, যে আমরা যে সেই বাড়ির সবজি কিংবা ফুল চাষের জন্য যে কাঠামো তৈরি করার দরকার সেগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই যে সিমেন্টের এই যে এইগুলা তৈরি করেছেন, এগুলো কি মানে এই যে সবজি গাছ লাগানোর জন্যই তৈরি? হ্যাঁ, এগুলো এই ফুল প্লাস সবজি, বর্ষাকালে এখানে সবজি হয়, এগুলো এর নির্দিষ্ট এইভাবেই প্ল্যান করেই ঝিনেদার যারা তৈরি করে তাদের কাছ থেকে প্ল্যান করেই তৈরি করা। এই যে আমরা একটা ফুল গাছ দেখতে পাচ্ছি, এটা কি ফুল গাছ বলে এটার? এই ফুলটার নাম দোপাটি। আর এর পাশে ছিল, এটা হলো স্নোবল, কিন্তু বর্ষায় এটা নষ্ট হয়ে গেছে। আর তার আগে যে প্লান্টেশনটা ছিল এর নাম সিলোসিয়া, কিন্তু সিলোসিয়া বর্ষায় নষ্ট হয়ে গেছে বেশি। এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এগুলো আমার নিজস্ব তৈরি, বিসির থেকে এখানে অলরেডি হয়। একবার হওয়ার পরে এগুলো আর কোনো জায়গার থেকে ম্যানেজ করা লাগে না, বরঞ্চ আমি আরও অন্যকে সাপ্লাই দিই। আচ্ছা, দর্শক, আপনারা জানেন যে মিজানুর রহমান তিনি কিন্তু একজন বাগান প্রিয় মানুষ, সবুজ প্রিয় মানুষ। তিনি ছোট কাল থেকেই কিন্তু সবুজের সঙ্গে থেকে এসেছেন এবং তারই ধারাবাহিকতায় তিনি যখন এদিকে বা অন্যদিকে বেড়াতে যান, ঘুরতে যান, তখন কিন্তু সামনে চারা পড়লেই, যে কোনো গাছের চারা, ফুলের চারা, ফলের চারা পড়লেও তিনি কিন্তু সেগুলো সংগ্রহ করে নিয়ে আসেন। আচ্ছা, এই যে সময় পান কখন আপনি এগুলো?
এগুলো পরিচর্যা করার সময় সকাল এবং বিকাল। আর বিভিন্ন জায়গাতে ম্যানেজ করার জন্য আমি যখন গ্রামের বাড়ি খালিশপুর ওখানে যাই, তখন ওই প্রত্যেকটা নার্সারি দেখলে আমি সেখানে ঘুরি। ঘোরার পরে যখন দেখি যে আনকমন কোনো ফুল বা কোনো গাছ, তখন আমি সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করি। আপনার বাগানে আপনার কাছে সবচেয়ে ভালো লাগে কোন ফুল? আমার বাগানে সব থেকে পিটুনে সবই ভালো, কারণ হলো ফুলের এক একটা বৈশিষ্ট্য। সেই কারণে এই কোন ফুলটা কখন ভালো লাগে এইটা আসলে বলা খুবই কষ্ট। বর্ষাকালে আছে এলো যে ফুল, সে ফুলগুলো বর্ষাকালেই মনোরম। আর এখন এই যে পিটুনিয়া, এই সবগুলোই সুন্দর। এই যে পিটুনিয়ার কয়টি জাত আছে? এই যে এই ফুলের এখানে মিক্সিং জাত আছে, আহ, 5-6 প্রজাতির আছে। দর্শক, এই যে পিটুনিয়া যে ফুলের জাত, এটা কিন্তু একেবারেই কিন্তু কোমল এবং গাছ এবং কাণ্ডগুলো কিন্তু খুবই নরম এবং মসৃণ আমরা দেখছি। আসলে সত্যিই একেবারে অপরূপ সৌন্দর্যের এক নীলাভূমি মনে হয় মিজানুর রহমানের এই ছাদটি। কত স্কোয়ার ফিট আপনার এই ছাদ? এখানে এই জায়গায় আছে 1200, টোটাল হলো 1700 স্কোয়ার ফিট। 3 তলায়ও আছে, ওখানে টমেটা, রঙ্গন, তারপরে পানচাটিয়া ফুল এবং লেবু গাছ, ঝাল গাছ, এগুলো আছে 3 তলার ছাদে। আর এইটা হলো 4 তলার উপরে। মোট হলো 1700-1800 স্কোয়ার ফিট হবে। এইগুলো কি ফুল বলে এইগুলা? এটা এমনি নয়নতারা বলে, আর ওদের ইয়েতে হলো ভিনকা বলে। আচ্ছা আচ্ছা। ভিনকা আমাদের দেশি আছে, আর এটা হলো হাইব্রিড ভিনকা। এইগুলোর বীজ থেকে কি স্যার আপনি এগুলো নিজেই তৈরি করেন? বীজ থেকে বানাইছি, গতবার কিনে নিয়ে আসছিলাম, এখন বীজ থেকে বানাইছি। এই যে আপনি ফুল গাছের জন্য যে টবগুলো ব্যবহার করেছেন, এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এগুলো ঝিনেদার থেকে ওই বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়, ওখান থেকে আমি কিনেছি। দর্শক, আপনারা জানেন যে এই 1200 স্কোয়ার ফিট, অর্থাৎ টোটালে ছাদটি কিন্তু 1700 স্কোয়ার ফিট, এবং সেখানে আমরা যেখানে রয়েছি এক অংশে এটি 1200 স্কোয়ার ফিট ছাদ। এবং এই ছাদে সবজি, ঔষধি গাছ এবং ফলের গাছের পাশাপাশিও কিন্তু অসংখ্য ফুলের গাছ রয়েছে। আমরা এবার ঔষধি গাছের সঙ্গে আমরা পরিচয় হব। এখানে আমরা দেখছেন যে অনেক ধরনের ঔষধি গাছ আমরা লক্ষ্য করছি, বিশেষ করে অ্যালোভেরা, কালমেঘ, তারপরে আরও কি কি ঔষধি গাছ আছে? আর তুলসী আছে, তারপরে ধনের পাতা, এগুলোই ঔষধি গাছ হিসেবে এখানে আছে। আমরা দেখছি যে এখানে অনেকগুলা ফুলের গাছ রয়েছে এবং এক একটা ফুল এক এক রকম। এখানে আবার সবইগুলো কিন্তু হলুদ। এটা কি কি ফুল গাছ? ফুলের নাম হলো কসমস। এগুলো একবার নিয়ে আসার পরের থেকে নিজেই সব সময়ের জন্য অটো হতেই থাকে। এটা কসমস, হলুদ জাত, বিভিন্ন জাতের আছে, কিন্তু এটা হলুদ জাতের। আমরা এই ফুলটা চন্দ্রমুখী। এটা গত বছরেই লাগানো পুনে জাত বলে, হাইব্রিড পুনে জাত। এবং গত বছর থেকে এই শীতকালেই হয়, এই মৌসুমি। তারপরে আমি আবার যত্ন করে রেখে দিয়েছিলাম, দিয়ে এইবার আবার পরিচর্যা করেছি, আবার নতুন করে আবার ফিরেছে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিত্যক্ত যে ড্রাম আছে তেলের, সে ড্রাম কেটে কিন্তু এখানে তার ভিতরে মাটি দিয়ে বা যেগুলো প্রয়োজনীয় দরকার সেগুলো দিয়ে এখানে লেবু গাছ লাগানো হয়েছে। এটা কি লেবু? এটা কাগজে লেবু। লেবু এখনো ফলন পেয়েছেন? হ্যাঁ, ফলনের আগে পেয়েছি, আবার এই যে ফুল ধরছে। ধরন কেমন? এটার খুব ভালো ধরন, খুব ভালো ধরন। এর ভিতরে যে লেবুর রস, সেটা রস খুব সুন্দর, দেশি লেবু তো খুবই সুন্দর। এখানে আমরা কিছু ফুলের গাছ দেখতে পাচ্ছি, অনেক বড় বড়। এখানে কি কি ফুল গাছ রয়েছে? এর নাম ডালিয়া ফুল। এর সিজন শেষ প্রায়, তারপরও শেষের দিকেরই এখন ধরছে কিছু। এখানে এই যে পরিচর্যার কি আপনি ছাড়া অন্য কেউ আপনার হেল্প করে? হ্যাঁ, আমার হেল্প আছে। আমার বড় ছেলে যখন সময় পাই ও তখন হেল্প করে, পানি দেয়। তারপরে আমার বাড়িওয়ালা, হ্যাঁ, সে আমি না থাকলে সে পানি দেয়। এখন এটা আমাদের পারিবারিকভাবেই প্রত্যেকেই এর প্রতি নজর আছে, এবং আমার বাসায় যারা থাকে তারাও বিকালে এখানে আসে, সবাই উপভোগ করে। আমরা না থাকলে বাসার লোকজনও এ পরিচর্যা করে। আমরা জানি যে ফুলে কিন্তু নিয়মিত পরিচর্যা না করলে সেগুলো নষ্ট হয়ে যায় বা ফুলের যে সৌন্দর্য সেগুলো থাকে না। ফুলে কি কখনো স্প্রে এগুলো করেন কিনা, কীটনাশক পোকামাকড় দমনের জন্য? হ্যাঁ, ওইগুলো করি, তবে এটা আমরা কোনো কীটনাশক এগুলো ব্যবহার করি না। আমরা নিজেদের তৈরি করাই, হলুদ গুলায়ে, তারপরে ওই ওয়াশ দিয়ে, তারপর তেল এই দিয়ে কিছু তৈরি করি, আর শুধু পানি দিয়ে যেগুলো জ্যাসিড পোকা, ছোটোখাটো পোকা আছে ওগুলো
এই কায়দায় আমরা নিবারণ করি। আমরা এখানে এই যে 3 ফল দেখতে পাচ্ছি, দর্শকদেরকে যদি একটু দেখাই 3 ফল, তাহলে এখানে আমরা এই যে 3 ফল দেখতে পাচ্ছি এখানে। দর্শক আপনারা দেখছেন 3 ফল, যেটা পবিত্র কোরআন মাজিদে বর্ণিত রয়েছে। আমরা এই গাছ সম্পর্কে একটু জানবো। এই যে 3 ফল গাছ কোথা থেকে 3 ফল আমি ওই যশোর থেকে কালেকশন করছিলাম, আর ওর থেকে আমি একটা নতুন করে আবার প্লান্টেশন করছি, কয়েকটা করিলাম, তার একটাই বেঁচেছে এবং 3 ফল ধরছিল, বেশ কিছু খাওয়া হয়ে গেছে, এখন মাত্র 2টা আছে। আর গত বছরেই এটা শুরু করছি, গত বছর অনেকগুলো হয়েছিল, প্রায় 150 ফল হয়েছিল এবং খুব ভালো সুমিষ্ট। এখানে ফলের গাছ কি কি আছে আপনার এখানে? ফলের গাছ এখানে আছে লেবু, তারপরে লেবু কয়েক জাতের, চায়না, দেশি, আর কমলা, আর 3 ফল, ড্রাগন, এইগুলোই হলো ফলের গাছ। আমরা কিন্তু এখানে এসে যেটা দেখেছি সেটা হলো আপনার ফল এবং সবজিতে কিন্তু আমরা হরেক রকমের ফুলের গাছ কিন্তু আমরা বেশি দেখতে পেয়েছি। আসলে এর কারণটা কি ফুলের গাছ লাগানোর? এই ফুলের গাছ লাগানোর কারণ হলো 2020 সালে যখন করোনা হয়, ওই সময় বাসার 5-6টা ফ্যামিলি সবাই, অধিকাংশ সবাই ঘরবন্দি হয়েছিল। তো ঠিক এইরকম একটা সময়, আগের থেকে আমার ফুল গাছের প্রতি একটা ইয়ে ছিল, কিন্তু এই সময় আরও বেশি করে এই ফুলের প্রতি বেশি জোর দিয়েছে, যাতে প্রত্যেকটা বাসার সদস্য তারা যখনই অবসর বিকেলের দিকে বা যে সময় পায়, তারা এখানে যাতে অবসর সময় কাটাতে পারে এবং তাদের কিছুটা মানসিক তৃপ্তি আর কি, কারণ ফুল মানুষের তৃপ্তি দেয় না এমন লোক খুবই কম আছে। যখন বিকালে যখন ছাদে আসেন এই ফুল ফোটা থাকে তখন কেমন লাগে আপনার? হ্যাঁ, খুবই সুন্দর লাগে এবং আমি শুধু বিকালেই এই ছাদে চেয়ারে বসে এই ফুল দেখি আর স্রষ্টার কথাই মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন, এটা কী অপূর্ব সৃষ্টি। হ্যাঁ, এগুলোই আরও মানসিকভাবে আল্লাহর প্রতি একজন মানুষের ঈমান বাড়ানোর একটা পদক্ষেপও আমি মনে করি। দর্শক আপনারা জানেন যে তিনি তার ছাদে সবজি, ঔষধি গাছ এবং ফলের গাছের থেকেও কিন্তু ফুলের চাষ অর্থাৎ ফুল গাছ বেশি তিনি যত্ন নেন এবং সেগুলো কিন্তু লাগিয়েছেন তার ছাদের উপরে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চায়না লেবু, মালটা, কমলা গাছ আমরা দেখতে পাচ্ছি। এই যে এই লেবু কি ধরেছে এখনো? এই লেবুটা আমি গত বছর প্লান্টেশন করেছি, এখনও ধরিনি, এইবার ফুল আসতে পারে। আর এই যে কমলায় ফুল ধরেছে এবার। এটা কোন জাতের কমলা? এটা ওই বিদেশি চায়না কমলা। এই চারা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা হলো শান্ত নার্সারি, খালিশপুর, মহেশপুর উপজেলার খালিশপুর। হ্যাঁ, শান্ত নার্সারি। এই যে পরিত্যক্ত যে ড্রাম কেটে যে গাছ লাগানোর যে পদ্ধতি অবলম্বন করেছেন, এটা কিভাবে মাথায় আসলে? এটা অবশ্য ইউটিউবেরও অনেক অবদান আছে, যেটা স্বীকার করতে হয়, কারণ এরকম ছাদ বাগানের অনেক দৃশ্য কিন্তু ইউটিউবে দেখা যায়, তো তার থেকেই অনেকটা শিক্ষা নিয়ে আছে, পরিচর্যার বিষয়টাও আছে আর কি। দর্শক আমরা ফলের গাছের পাশাপাশি কিন্তু এই যে ফুল গাছ দেখতে পাচ্ছি এখানে অসংখ্য অনেক ধরনের কিন্তু ফুলের চারা রয়েছে এখানে এবং অপূর্ব ফুল সেগুলো কিন্তু ফুটে রয়েছে, দেখছেন আপনারা। এগুলো কি ফুল বলা হয়? এই ফুলটার নাম হলো অ্যাস্টার, বিভিন্ন মিক্সিং কালার, বিভিন্ন জাতের। আর এই ফুলটার নাম হলো ভারবিনা। ওখান তো ছবি না, এই ফুলটার নাম হলো ভারবিনা। জি, এখানেও তো অনেকগুলো কালার আমরা দেখতে পাচ্ছি, কালার একই ফুল, কিন্তু এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এগুলো শান্ত নার্সারি, খালিশপুর। অধিকাংশই আপনি শান্ত নার্সারি থেকে? এখন বর্তমানে শান্ত নার্সারিতে অনেক ফুল পাওয়া যায় এবং ওরা আমাদের এই এলাকার জন্য অনেক বড় নার্সারি বলে আমি মনে করি। যদি কোনো নতুন উদ্যোক্তা বা নতুন কেউ যদি ছাদে বাগান তৈরি করতে চায়, তাদের ক্ষেত্রে কি পরামর্শ দেবেন? তাদের ক্ষেত্রে আমি যেভাবে প্রথম থেকে শুরু করেছি, প্রথম হলো টব সংগ্রহ, তারপরে এইটা মাটি তৈরি, এই মাটিতে কি কি সার দিতে হবে, কোন জায়গার থেকে এই সারগুলো পাওয়া যাবে, এই ধরনের সাহায্য তাদেরকে আমি, কোন জায়গাতে ফুলের চারা পাওয়া যাবে, সার্বিক সহযোগিতা তাদেরকে আমি করতে পারি। কত টাকার মূলধন লেগেছিল আপনার এখানে বাগান করতে? এটা মূলধন প্রথমে আমার এই সমস্তগুলো করতে প্রায় 80,000 টাকা লাগছিল আমার এই বিশেষ করে
এই যে রসুন লাগাইছি যে স্ল্যাবটা, এইটা দিয়ে সব মিলিয়ে 80,000 প্রাথমিক ইয়েতে লাগছিল। কারণ আমার তো অনেকটা শৌখিনতাও বলা যায়, শৌখিনতার পাশাপাশি আমার সবজি, এই গতবার রসুন লাগাইছিলাম 320টি, এবারও 320টি আছে, 8.5 কেজি রসুন হয়েছিল। তো তারপরে বিভিন্ন সবজির মানে যখন যে সময়, এই যে এখন এইটাও তোলার পরেই লাল শাক, সবুজ শাক, এটা এবং এটা নিজেরা তো খাওয়া হয়, প্রতিবেশী বিক্রি করার কোনো স্কোপ নেই, বরঞ্চ সেই এর কথাই মনে পড়ে যে নিজে খাও আরও পরের লোকে দাও, প্রতিবেশীদের দাও। এই আর কি। দর্শক, আপনারা দেখছেন যে মিজানুর রহমান তিনি কিন্তু ছাদে বাগান তৈরি করার জন্যই কিন্তু এই যে কাঠামোর সেটা কিন্তু তৈরি করেছে, এবং এখানে তিনি যে রসুনের চারা সেটা রোপণ করেছে। এর আগে মানে কত কেজি রসুন পেয়েছেন এখান থেকে? গত বছর রসুন লাগাইছিলাম 320টা, এখানে রসুন আছে 8.5 কেজি রসুন গতবার হয়েছিল। এবারও তার থেকে কম হবে না মনে করছি আর কি। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে রসুনের চারার এইদিকে তিনি কিন্তু টমেটো চাষ করেছেন। আপনাদেরকে একটু দেখাই, এখানে রসুন গাছের পাশেই টমেটো চাষ করেছে, এবং এখানে দেখছেন এখানে কচু সেটাও কিন্তু তিনি চাষ করেছেন। বেশিরভাগে এগুলো বর্ষাকালেই বেশি হয়। তো এই যে টমেটো, এটা কোন জাতের? এটা দেশি জাতীয় টমেটো, এখানে কোনো বিদেশি কোনো টমেটো লাগানো হয়নি, হাইব্রিড কোনো টমেটো নেই, দেশি জাতের টমেটো, যা আমার বাসায় সবাই পছন্দ করে। এখানে কি এই যে সবজির জন্য কি কোনো স্প্রে কীটনাশক ব্যবহার করেন কিনা? না, এখানে কোনো অন্য কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, যা করা হয় সবই হলো আমাদের দেশীয় নিজেদের তৈরি করা। আচ্ছা আচ্ছা। তো এই যে এই চারাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন, বা টমেটো বা অন্যান্য যে সকল সবজি আছে এই সকল মানে সবজিগুলা কি আপনি নিজেই এখন চারা তৈরি করেন? এখন নিজেই তৈরি করি, যেমন হলো এই লাল শাক, ওর বীজ আমরা খাওয়ার পরে কিছু বীজ রাখি, ওই বীজ সংরক্ষণ করা আছে। এবং এই যে টমেটো আমাদের নিজেদের বীজ থেকে রেখে দিই শুকিয়ে, যখন সিজন তখন আমরা বীজ তৈরি করি। দর্শক, আপনারা জানেন যে মিজানুর রহমান তিনি কিন্তু প্রথমে শৌখিনতার বসে ফুলের চারা সংগ্রহ করতো, তারপরে ছাদে এই যে ফুল গাছ, তার পাশাপাশি ঔষধি গাছ, ফলের গাছ, সবজির গাছ কিন্তু করে একটা সবুজের সমারোহ তৈরি করে ফেলেছে। তিনি বলছিলেন যে তার এই পুরো আয়োজনটি করতে কিন্তু অনেক টাকাই কিন্তু খরচ হয়েছে। বিশেষ করে তিনি এখানে যে রসুনের যে কাঠামোটি করেছে এর পেছনেও কিন্তু সে খরচ করেছে। আসলে পরিপূর্ণ মন মানসিকতা নিয়েই কিন্তু এই যে প্রকৃতির সঙ্গে থাকা, সেটি কিন্তু তার চিন্তাভাবনার ভিতরেই ছিল। আচ্ছা, আমরা যদি কোনো উদ্যোক্তা বা নতুন কোনো ছাদ কৃষক যদি আপনার মতো এরকম বাগান তৈরি করতে চায়, তাদের ক্ষেত্রে মূলধন যদি স্বল্প মাত্রায় মূলধন দিয়ে কাজ শুরু করতে চায়, সেক্ষেত্রে কী পরামর্শ দেবেন? ছাদ বাগান আমি যা করেছি, যে যতটুকু পরিকল্পনা করেছি, এখন যদি কেউ করতে চাই তাকে আমি আরও বেটার সাজেশন দিতে পারি পরিকল্পনা মাফিক ছাদ বাগান করার জন্য। আর মূলধন কোনো প্রবলেম না, মূলধন তো এখন ছাদ বাগান করার জন্য ব্যাংকও লোন দেয়, এটা অনেকেই জানে কিনা আমি জানি না, তবে সার্চ করলে দেখা যাবে, এখন তো সব কিছুই অনলাইনে পাওয়া যায়। ব্যাংক থেকেও ছাদ বাগানের প্রতি সরকারের অনেক সুদৃষ্টি আছে, এবং অনেকেই আসছে কিনা আপনার বাগান দেখতে বা আমার বাগান দেখতে শুধু প্রতিদিন সবাই আসে, এবং এগুলো দেখে এবং ফুলের সাথে ছবি উঠায়, এবং তারা ওই অন্যান্য পার্কে যাওয়ার পরে এখানে এসেও বলে যে না, এখানে তো অনেক ফুল আছে। কেমন লাগে তখন আপনার? না, আমার মানসিক এইটাই ভালো যে না, সবাই আসে, এসে দেখে, এই মানসিক তৃপ্তির থেকেই এটা করা অনেকটাই। আর যারা আসে তাদেরও একটু মেন্টালি স্যাটিসফাই তারা হয়, এই আর কি। দর্শক, আপনারা জানেন যে তিনি অনেক টাকাই কিন্তু ব্যয় করেছেন এই ছাদ বাগানের যে কাঠামো তৈরি করতে, অর্থাৎ যে টবগুলো আছে সেগুলো তৈরি করতে। তো তিনি এর আগে বলছিলেন যে যারা নতুন করে শুরু করতে চান তারা কিন্তু বাড়িতে পরিত্যক্ত যে সকল পানির বোতল আছে কিংবা তেলের যে ড্রামগুলো আছে সেগুলো কেটে তাতে মাটি ভরেও কিন্তু আপনারা বাগান তৈরি করতে পারবেন। তো সর্বশেষ আপনি যে এই যে বাগানটি তৈরি করেছেন, এখানে কৃষি কর্মকর্তার কোনো পরামর্শ গ্রহণ করেছেন কিনা? না, কৃষি কর্মকর্তার বাস্তব কোনো পরামর্শ গ্রহণ করিনি, তবে আমি সব থেকে ইউটিউব সার্চ দিয়েই
অনেক কিছুই জানার চেষ্টা করেছি। কোনো উদ্যোক্তা যদি আপনার কাছে এসে পরামর্শ চাই, আপনি তো হ্যাঁ, অবশ্যই আমি অনেক পরামর্শ দিতে পারবো, এবং আমার এখানে যা আছে টমেটো, এই টমেটোর থেকে আমি আরও কেমিক্যাল বাদেই কিছু কেমিক্যাল সহ আমি টমেটো সস, যেগুলো আমাদের রান্নার কাজে লাগে, আমি গত বছর 20 কেজি টমেটো সস বানানো যা এখনও আমার রান্নার সময় এগুলো কাজে লাগে। যখন আপনি আপনার এই যে ছাদ বাগানের নিজেই মানে যত্ন করে হাতে করে যখন তৈরি করেন, যেমন সবজি রয়েছে তার ভিতরে টমেটো উল্লেখযোগ্য বলছিলেন, অনেক সুন্দর দেশি জাতের টমেটো আমরা দেখলাম আপনার ছাদে। তো যখন এই যে আপনার বাগানের টমেটো খান আর বাজার থেকে কিনে এনে খান, তখন এর স্বাদের পার্থক্যটা কেমন লাগে? অবশ্যই স্বাদের পার্থক্য তো অবশ্যই আছে, সেই সাথে সাথে নিজের মনের ভিতরেও ভালো লাগা যে নিজের তৈরি করা টমেটো, এর ভিতরে অন্য কোনো রাসায়নিক সার দেওয়া নেই। এখানে যে সার আমরা ব্যবহার করে থাকি সেটা হলো এখন সব জায়গায় কেঁচো সার বলে, আমরা ভালো নাম তার ভার্মি কম্পোস্ট, এবং হলো জৈব সার, কলার খোসা দিই, তারপরে খলির পানি, তারপর প্রথম যখন মাটি তৈরি করতে হয় তখন গুঁড়ো সার, ওর সাথে নিম খোল দেওয়া আছে, এই সমস্ত দিয়ে আমরা মাটি একসাথে তৈরি করি, পরবর্তীতে খলির পানি, এক কথায় রাসায়নিক সার বাদেই এখানে ফসল হয়। দর্শক, আপনারা জানেন যে মিজানুর রহমানের এই ছাদ বাগান দেখতে কিন্তু প্রতিদিনই কিন্তু মানুষ এখানে এসে ভিড় করে। তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু একজন এসেছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। তিনি হলেন মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই, তিনিও ছাদ বাগানে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যখন এই যে মিজানুর রহমানের ছাদ বাগানে আসেন তখন কেমন লাগে আপনার? যখন আমি এখানে আসি তখন আসলেই মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর ফুল আর এত রকমের ফুল আমি আসলে কোথাও কোনো ছাদ বাগানে দেখি নাই। তো আসলে আঙ্কেল এটা করেছে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। আমি মনে করি যাদের এরকম পরিত্যক্ত ছাদ পড়ে আছে তারা যেন এরকম আঙ্কেলের কাছ থেকে পরামর্শ নিয়ে এরকম সুন্দর ছাদ বাগান তারা যেন করে আর কি। আর আমার খুবই ভালো লাগে, আমি প্রায় বিকালে এসে এখান থেকে ছবি তুলে নিয়ে যাই। আপনি আজকে দেখেছেন আমি আজকেও এখান থেকে ছবি তুলেছি আর কি। আমরা দেখছিলাম। আসলে আপনার ভবিষ্যতে কি কোনো পরিকল্পনা আছে যে মিজানুর রহমানের মতো এমন একটি ছাদ বাগান আপনি নিজে তৈরি করবেন? অবশ্যই আমার পরিকল্পনা অবশ্যই আছে। আমি আল্লাহ আমাকে তৌফিক দিলে এরকম বাড়ি করার পরে আমি এরকম ছাদ বাগান করবো ইনশাআল্লাহ। শুধু ফুল গাছ না, পাশাপাশি আমরা কিন্তু ঘুরে দেখেছি অনেক রকমের ফলের গাছ, ঔষধি গাছ, এমনকি সবজির গাছও কিন্তু এখানে রয়েছে, যেখানে তিনি সবজি এখানে চাষ করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশীকেও তিনি দিতে পারছেন। তো এই বিষয়টা কেমন লাগছে? এই বিষয়টা খুবই ভালো লাগছে যে বলা হচ্ছে একটা হাদিসে যে তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে কোনো কিছুই হবে না, প্রতিবেশীকেও সব কিছু করতে হবে। তো এই জন্য আঙ্কেল নিজের পাশাপাশি প্রতিবেশীদেরকেও দিচ্ছে, এটা অনেক একটা ভালো একটা মহৎ একটা কাজ, এটা খুব সুন্দর একটা। এই বাগানে এসে সবচেয়ে আপনার কোন গাছটি সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার এই বাগান এসে 3 ফল আমি ফেভারিট একটা ফল, যেহেতু ওই ফলের কথা আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনেই বলেছে। আমি গত বছরে আঙ্কেল আমাকে 3 ফল দিয়েছিল, আমি খেয়েছিলাম, খুবই সুস্বাদু একটা ফল। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমি ইনশাল্লাহ ছাদ করলে 3 ফল থাকবে, আরও যেরকম এখানে ফুলের যে সমাহার দেখতে পাচ্ছি এইগুলো ইনশাল্লাহ আমি করব। এই যে তিনি অনেক টাকা ব্যয় করে এখানে করেছেন, বা অনেক রকম কাঠামো কিন্তু ব্যবহার করেছেন এখানে, এক কথায় কিন্তু পরিকল্পনাভাবেই কিন্তু এই বাগানটি তিনি তৈরি করেছেন। আসলে এই যে সবুজের সমারোহ, প্রকৃতির সঙ্গে থাকা, একজন সবুজের সঙ্গে থাকা, আসলে এটা অনেক ভালো লাগার একটি বিষয়। তো যদি এখানে আপনি দেখছেন যে পরিত্যক্ত কিন্তু পানির বোতল কিংবা তেলের ড্রাম কেটেও কিন্তু এখানে এই যে বাগান তৈরি করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনার মতে কোনগুলা আরেকটু করলে আরও সুন্দর হতো বাগানটি, সেটা যদি একটু দর্শকদের বলতেন। আসলে আমি তো এরকম কোনোদিন কোনো কিছু এগুলো করি নাই, তবে আঙ্কেল এখানে যেগুলোই করেছে সেগুলো আমার কাছে পছন্দ হয়েছে। তবে আমার যেমন হয় আরও কিছু প্রজাতির ফুল নিয়ে আসা যায় তাহলে আরও ভালো হবে। ফলের গাছ দরকার ছিল? হ্যাঁ, অবশ্যই ফুলের গাছ দরকার ছিল, এখানে অনেক ফুলের গাছ নাই। এত জাতের এখানে ফুল রয়েছে যেখানে আমি সবগুলোর নাম আমিও জানি না। আচ্ছা, এই ফুলগুলোর নাম কি? এই ফুলগুলোর নাম হলো জিনিয়া, ভ্যারাইটিস জিনিয়া ফুল। আর এই জিনিয়া ফুল একবার সংগ্রহ করার পরে এখন আর আমার কিনা লাগে না, এর থেকে আমি নিজেই প্লান্টেশন করি এবং নিজেই তৈরি করি। এই যে এই ফুলগুলোর স্থায়িত্ব কতদিন থাকে? এগুলো একটা ফুল 20-25 দিন থাকে, তারপর আবার নতুন ফোটে, ওই যে আবার মারা যায়, ওগুলোকে আমি আবার অপসারণ করি, ওর থেকে আবার বীজ হয়, ও বীজ আবার ছড়িয়ে দিলে আবার বীজ
চারা বেরোয়। এখান থেকে কি বীজের থেকে চারা উৎপাদনের কোনো নার্সারি আপনার আছে কিনা বাইরে? না, আমার নিজের কোনো নার্সারি নেই, আমি যা আছে সবই আমি এখানে, কারণ আমি তো কমার্শিয়াল কোনো কিছু নার্সারি করিনি, এটা আমার জাস্ট হলো নিজের সৌন্দর্যবোধ। আর এর কারণেই চারা তৈরি করি, আবার নতুন করে লাগাই, সব সময়ের জন্য আমার ছাদে ফুল থাকে। আর ফলের বিষয় যেটা, আপনার আমার ছাদে যে ফলগুলোই আছে, এটা বাদেও আমি নিজে আমার গ্রামের বাড়িতে বেশ কিছু টাকা খরচ করে সব জাতের ফল আমি তৈরি করেছি। সেখানে কামরাঙা আছে, তারপর আশরাফি ফল, তারপরে কমলা, কাঠবাদাম, আর ওই নারকেল আছে, ভিয়েতনামি নারকেল, এইভাবে যেগুলো বিদেশি ফল। আর আম গাছ তো 2-4 বিঘা আছে, 4 বিঘা আমি লাগাইছি বাড়ি ফোর আম। এই কারণে আমি এই ছাদে ওই ধরনের ফলগুলো একটু কম তৈরি করেছি, যেহেতু নিজে আমি সেখানে বেশ কিছু খরচ করে আমি এই ফলগুলো লাগাইছি সেখানে। সর্বশেষ আপনি এই যে আপনার ছাদ নিয়ে, অর্থাৎ এই যে ছাদের এই বাগানটা নিয়ে কি পরিকল্পনা আছে ভবিষ্যতে, এটা দর্শকদের একটু জানান। এই ছাদের ব্যাপারে পরিকল্পনা তো আমি যেটুকু করেছি, এর থেকে আরেকটু ডেভেলপ কিভাবে করা যায়, আমি মাঝে মাঝে এনে তো করি যে এই যে ছাদে আমার টব, এই টবে ছাদের কোনো ক্ষতি হবে কি না এই নিয়ে আমি ভাবার পরে যাতে ক্ষতি না হয় এই টবগুলো কিভাবে প্রতিস্থাপন করতে পারি এই নিয়ে আমি চিন্তা ভাবনা করেছি। অনেক সময় অনেক রকমের চিন্তা করি, কোনো সময় মনে করি যে লোহার রড দিয়ে খাঁচা তৈরি করি তারপরে রাখবো। তো যাই হোক, এগুলো আমার ভাবনার ভিতরে আছে, যাতে আরও একটু ডেভেলপ করা যায়, এটাই। কষ্ট করে সবাই মিলে করেছি ছাদ বাগান, সবুজ শ্যামল গাছগুলোকে মা বাবাই সামলান। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ছাদ বাগানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর ঝিনেদা টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। সরি রে দোস্ত। আরে শার্টটা তো জোস, কবে নিছোস? গতকাল রাতে নিছি, স্কাই ফ্যাশন থেকে। স্কাই ফ্যাশন? এটা আবার কোথায়? কেন চিনিস না তুই? পৌরসভার সামনে। ভালোই লাগছে, চল আমারও একটা শার্ট লাগবে, স্কাই ফ্যাশনে যাব। ওকে চল। Our first choice. Sky Fashion.